নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখে বুঝে খবরে উচ্চ মাধ্যমিকে এবার সবাই পাস, মানবিক সরকারি হয়ে বড় ঘোষণা শিক্ষা সংসদের। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর থেকে জেলা জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। উচ্চ মাধ্যমিকে যে সমস্ত পরীক্ষার্থী অকৃতকার্য হন তাদের বিক্ষোভ শুরু হয়। কোথাও স্কুল ভাঙচুর করা হয়, তো আবার কোথাও রাস্তায় অবরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। আন্দোলনকারীদের অভিযোগ, যেখানে পরীক্ষা নেওয়া হলো না সেখানে কিসের ভিত্তিতে ফেল করানো হচ্ছে। আর এই দাবিতেই ফলাফল প্রকাশের পর থেকে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এই অবস্থায় চরম অস্বস্তিতে পড়ে নবান্ন। 31শে জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিক নিয়ে তৈরি হওয়া সমস্ত জটিলতা কাটানোর নির্দেশ দেওয়া হয়। সেই মতো সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বড় ঘোষণা করা হলো। এতে উপকৃত হবেন কয়েক হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস। সেই সাংবাদিক বৈঠকেই 100% পড়ুয়াকে এবার উচ্চ মাধ্যমিকে পাশ করিয়ে দেওয়ার ঘোষণা করা হয়। পরবর্তী খবর, অগাস্টেই আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ, চূড়ায় উঠবে অক্টোবরে। এপিসেন্টার জানালেন বিজ্ঞানীরা। লকডাউন উঠতেই ফের একবার স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই অসচেতন হয়ে পড়েছিল সাধারণ মানুষ। তার ফলে এবার মিলতে চলেছে হাতে নাতেই। চলতি মাসেই দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। বিজ্ঞানী গবেষকদের ইঙ্গিত এমনটাই। করোনা যে এত সহজে বিদায় নেবে না তা বুঝে গিয়েছেন সকলেই। দ্বিতীয় ঢেউ শেষ হতে না হতেই জল্পনা শুরু হয়েছিল সংক্রমণের তৃতীয় ঢেউয়ের। প্রথমে সেপ্টেম্বরের শেষ ভাগে বা অক্টোবরের শুরুতে নতুন করে সংক্রমণ শুরু হবে। তবে দেশের অধিকাংশ রাজ্য থেকে লকডাউন উঠতেই মানুষের ঢল দেখেই গবেষকরা সতর্ক করে বলেছিলেন, সেপ্টেম্বর নয় অগস্টের শেষেই আছড়ে পড়তে পারে করোনা তৃতীয় ঢেউ। তবে স্বস্তির খবর একটাই, করোনা ভাইরাসের বিশেষ কোনো অভিযোজন না হলে দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ আকার ধারণ করবে না তৃতীয় ঢেউ। দ্বিতীয় ঢেউয়ের সময় যেখানে দৈনিক 4 লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন, সেখানেই তৃতীয় ঢেউয়ে দৈনিক সর্বোচ্চ 1 থেকে 1.5 লক্ষ মানুষ করোনা আক্রান্ত হতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে বিগত কয়েক সপ্তাহ ধরেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা 40,000-এর গণ্ডিতেই সীমাবদ্ধ রয়েছে। শুধুমাত্র কেরল থেকেই দেশের দৈনিক আক্রান্তের 50%-এর খোঁজ মিলছে। উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যেও সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী। এর ফলে তৃতীয় ঢেউয়ের হটস্পট হয়ে উঠতে পারে কেরল। দেশের মাত্র 7.6% জনগণই এখনো অবধি টিকা 2টি ডোজ পাওয়ায় হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে তাও বলা যাবে না। সুতরাং কেরলের মতো বড় রাজ্যে যদি এক নাগারে সংক্রমণ বৃদ্ধি পায় তবে গোটা দেশেই তা ছড়িয়ে পড়বে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টিকাকরণের পাশাপাশি আসন্ন সংক্রমণের ঢেউয়ের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর, ক্ষতে নুনের ছিটে দিতে ফের আসছে ঘূর্ণাবর্ত। কোন কোন জেলার বিপদ জেনে নিন। অতিবৃষ্টির জলে এখনো ভাসছে দক্ষিণবঙ্গ। বিপর্যয় বাড়িয়েছে ঝাড়খণ্ডের জল। এখনো ডুবে কলকাতার বেশ কিছু এলাকা। এরই মধ্যে গোদের ওপর বিস্ফোরণের আভাস। ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আগামী বুধবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর এই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে বাংলার উপরে তৈরি হওয়া নিম্নচাপের জের এখনো সামলে ওঠা যায়নি। আবারও নতুন করে দুর্যোগের ভ্রুকুটি। গত কয়েকদিন দাপট দেখিয়ে যে নিম্নচাপ উত্তরপ্রদেশের দিকে সরে গিয়েছে, তার ফলে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের দিকে সরে যাওয়ার একটা ইঙ্গিত রয়েছে। তবে তেমনটা হলে আগামী 2 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে নতুন করে দুশ্চিন্তার মেঘ দক্ষিণবঙ্গের আকাশেও। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী অগস্টের 4 তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। তবে নিম্নচাপের রূপ নেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের জেরে ফিরে আসবে হিমালয়ের দিকে সরে যাওয়া অক্ষরেখা। অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের যুগলবন্দি আবারও দুর্যোগের ছবি দেখাতে পারে বাংলাকে। এখনও অবধি যা পূর্বাভাস তাতে মঙ্গলবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত চলতি সপ্তাহের বর্ষণের জেরে এই 2 জেলাই প্লাবিত। তার পরের 2 দিন বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। তবে তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের নামও। কলকাতাতে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বরং মাঝারি বৃষ্টিপাত হতে পারে মহানগরে। ভারী হোক বা মাঝারি, প্লাবিত বাংলায় এই মুহূর্তে বৃষ্টির আভাসই যে অশনি সংকেত তা বলাই বাহুল্য। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, হাঁটু ও কোমরে ব্যথা নিরাময়ের 7টি দারুণ উপায়। কিছুটা বয়স হলে অনেকেই হাঁটু ও কোমরে ব্যথায় ভোগেন। চিকিৎসকদের পরামর্শে ওষুধ নিলে সাময়িকভাবে কিছুটা ব্যথা কমলেও এর দীর্ঘমেয়াদী কোনো সমাধান পাওয়া অনেক কঠিন।
কিছুদিন পরপরই ফিরে আসে এই কষ্টদায়ক ব্যথা। কিন্তু প্রতিদিনের অল্প কিছু অভ্যাস অনুশীলনেই এই কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য শুধু আনতে হবে জীবনযাত্রার সাধারণ কিছু পরিবর্তন। অনেক দিনের কোনো খারাপ অভ্যাসের পরিণতি হাঁটু ও কোমরে ব্যথা, তাই সময় থাকতেই হতে হবে সাবধান। ব্যথা থেকে মুক্তি পেতে যা যা করবেন। প্রথমত, বর্তমানে এই সমস্যাটির সবচেয়ে বড় কারণ পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব। অনেকেই কোনো রকম পরিশ্রম না করে সারাদিন শুয়ে বসেই পার করেন। তারই ফল হিসাবে পেতে হয় এই কষ্টদায়ক ব্যথা। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট শারীরিক ব্যায়াম করুন। এতে পেশি এবং হাড় শক্তিশালী হবে এবং নমনীয়তা বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, কখনো একভাবে দীর্ঘ সময় বসে থাকা যাবে না। অফিসের কাজের ফাঁকে ছোট ছোট ব্রেক নিতে পারেন। চেষ্টা করুন হাঁটাহাঁটি করতে এবং কোমর ও পায়ের স্ট্রেচিং করতে। তৃতীয়ত, কম্পিউটারে বসে কাজ করার ক্ষেত্রে সঠিক চেয়ার টেবিল ব্যবহার করুন। বসার সময় নজর রাখতে হবে যেন সিট দ্বারা মোটামুটি সোজা থাকে। চতুর্থত, সঠিক মাপে নরম কুশন ও সোলযুক্ত ভালো মানের জুতা পরার চেষ্টা করতে হবে, কারণ জুতোর সঙ্গেও অনেক সময় হাঁটু ও কোমরে ব্যথার সম্পর্ক থাকে। পঞ্চমত, প্রচুর পরিমাণে ফলমূল ও শাকসবজি খান। ব্রোকলি, গাজর, বিনস, অঙ্কুরিত ছোলা বেশি খেতে পারেন। সঙ্গে নিয়মিত দুধ, ডিম খেতে পারেন। এর ফলে শরীরে প্রোটিন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। ষষ্ঠমত, অনেক সময় ইউরিক অ্যাসিডের সমস্যা থেকেও হাঁটু ও কোমরে ব্যথা হতে পারে। তাই ব্যথা হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ইউরিক অ্যাসিড পরীক্ষা করে নিতে পারেন। ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হলে টমেটো, কাবুলি ছোলা, মসুর ডালের মতো খাবারগুলি এড়িয়ে চলতে হবে। সপ্তমত, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বা ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া যাবে না। ব্যথার জন্য যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। পরবর্তী খবর, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পের সূচনা করলেন। বিনামূল্যে প্রত্যন্ত গ্রামে চিকিৎসার প্রতিশ্রুতি। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এই প্রকল্প রূপায়ণের ফলে প্রত্যন্ত গ্রামের রোগীরাও সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন। রাজ্যের গ্রামাঞ্চলে যেসব স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখান থেকেই টেলিমেডিসিনের এই প্রকল্প রূপায়িত হবে। স্বাস্থ্যই সম্পদ, সমাজের অন্যতম ভিত্তি। ফলে 34 বছরের বাম জমানার অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার ক্ষমতায় আসে 2011 সালে। প্রথমবার শপথ গ্রহণের দিন থেকেই স্বাস্থ্য ব্যবস্থাকে আলাদা নজর রেখেছেন তিনি। জেলায় জেলায় হাসপাতাল পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি জেলা সদর হাসপাতাল থেকে গ্রামের স্বাস্থ্যকেন্দ্র ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছিলেন। এবারে প্রত্যন্ত গ্রামেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পৌঁছে দিতে স্বাস্থ্য ইঙ্গিত নামে নতুন একটি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। নয়া এই প্রকল্পটিকে রাজ্যের টেলিমেডিসিনে অন্তর্ভুক্ত করা হলো। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে খেলা হবে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এই প্রকল্পের ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। এই প্রকল্প রূপায়ণের ফলে প্রত্যন্ত গ্রামের রোগীরাও সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন। রাজ্যের গ্রামাঞ্চলে যেসব স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখান থেকে টেলিমেডিসিনের এই প্রকল্প রূপায়িত হবে। বিশেষজ্ঞ চিকিৎসকের থেকে পরামর্শ পাবেন যে কোনো রোগী বা রোগীর পরিবার। পরবর্তী খবর, টিকাকরণে গাফিলতি বরদাস্ত নয়, কড়া নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য দপ্তরের। করোনা ভাইরাসের থাবা থেকে বাঁচতে টিকাকরণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, অথচ রাজ্য জুড়ে টিকাকরণ নিয়ে অভিযোগের অন্ত নেই। রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠেছে ভ্যাকসিনের আকালের অভিযোগ। লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন। দ্বিতীয় ডোজ না পাওয়ায় চিন্তিত অনেকেই। তার উপর আবার সামনে এসেছে টিকা দুর্নীতিকাণ্ড। এই পরিস্থিতিতে টিকাকরণ নিয়ে আরও এক দফায় কড়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। ঠিক কী নির্দেশিকা জারি হয়েছে? রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় ডোজের ক্ষেত্রে দেরি করা যাবে না। নির্দিষ্ট সময় অনুযায়ী যাতে সকলে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পান সেদিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, ভ্যাকসিন সেন্টারে থাকতে হবে নোডাল অফিসারকে। তার তত্ত্বাবধানে যাতে সুশৃঙ্খলভাবে ভ্যাকসিনেশন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ভ্যাকসিন দেওয়ার আগে মাপতে হবে রক্তচাপ। টিকা প্রাপককে ভ্যাকসিন দেওয়ার পর 30 মিনিট ভ্যাকসিনেশন ক্যাম্পে বসিয়ে রাখতে হবে। একাধিক ভ্যাকসিনেশন ক্যাম্পে শারীরিক দূরত্ববিধি শিখে ওঠার অভিযোগও উঠেছে। করোনাকালে সংক্রমণ এড়াতে সেদিকেও নজর দিতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। নির্দেশিকা অমান্য করলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি রাজ্য স্বাস্থ্য দপ্তরের। এর আগেও করোনা টিকাকরণ কর্মসূচি সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্য দপ্তর। কাদের ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিন দেওয়ার আগে এবং পরে ঠিক কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সেই সংক্রান্ত সমস্ত তথ্য 17 পাতার নির্দেশিকাতে উল্লেখ করা ছিল। তবে তা সত্ত্বেও সামনে এসেছে কসবার দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প, আবার সোনারপুরের মিঠুনের বেআইনি ভ্যাকসিন কাণ্ড। সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা একাধিক ক্যাম্পে ঘোরেন, তাদের নজরেও পড়ে না ভুল ত্রুটি। মনে করা হচ্ছে ঠিক সেই কারণেই ফের আরও এক দফায় কড়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর।